নতুন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 36। বিষয় হচ্ছে বাধক গ্রহ নির্ণয়, বাধক গ্রহের প্রভাব, হোরা ও প্রশ্ন লগ্ন বিচার। যদিও প্রশ্ন লগ্ন বিচার সেটি হচ্ছে আপনাদের বিচার করতে হবে এবং শিখতে হবে, আমরা সূত্র দেখিয়ে দেব। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের বাধক গ্রহ। তো বাধক গ্রহ কি আমাদের এটি জানতে হবে। বাধক গ্রহ মূলত হচ্ছে লগ্ন সাপেক্ষে ভিন্ন ভিন্ন প্রকার হয়ে থাকে। তো এই যে লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো বাধক হয়, সেই গ্রহগুলো সাধারণত আমরা যেগুলো গ্রন্থে পাই যে কর্মে বাধা হয়, অনেক সময় শিক্ষায় বাধা হয়, অনেক সময় মানসিক বিপর্যয় হয়, অনেক সময় আইনি জটিলতা হয়, অনেক সময় দেখা যাচ্ছে স্বাস্থ্য বিভ্রাট দেখা দেয়, তারপরে সাফল্যে বিভিন্ন রকম সফলতায় বাধা দেয়। তাছাড়া অযাচিত ঝুট ঝামেলা এগুলোও কিন্তু বাধক গ্রহের কারণে হয়। সেই সঙ্গে বিশেষ করে অপরের ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিশেষ করে বিপর্যস্ত বহু রকম, মানে বাধক বলতে আমাদের বাধা পড়বে, সেই গ্রহ বাধা দেবে। তো সেটি লগ্ন সাপেক্ষে বিশেষ করে আমাদের যে 12টা ভাব রয়েছে, ভাবে যে জিনিসগুলো রয়েছে আপনারা লিখেছিলেন, সেই জিনিসগুলো, সেই কর্মগুলো বা সেই কার্যকলাপে বাধা সৃষ্টি করে। তাহলে যদি বাধা সৃষ্টি করে তাহলে একটি প্রশ্ন কিন্তু এখানে থেকে যায় যে বাধক গ্রহ তো বাধা সৃষ্টি করবে, তাহলে রোগ ব্যাধি কি আসতে বাধা সৃষ্টি করবে, না রোগ ব্যাধি আসলে যেতে বাধা পাবে? ধরেন আমাদের একটি দুরারোগ্য রোগ বাধক গ্রহের কারণে হলো, সেই রোগটি কি শরীরে আসতে পারবে না, শরীরে ইমিউনিটির শক্তি বাড়াবে ওই বাধক গ্রহ, না রোগ আসলে আর রোগটি ছেড়ে যেতে পারবে না, সেই ধরনের বাধা সৃষ্টি করবে? এটি কিন্তু বুঝতে হবে। বিশেষ করে আমাদের যদি রিপুভাব বাধক কখন হয়, যদি হয় তাহলে রিপুভাব বাধকের কথা বলা হয়নি, কিন্তু রিপুভাবের রোগগুলো ওই বাধক গ্রহ যদি রিপুভাবে থাকে তাহলে রোগ আসলে সেই রোগ ব্যাধিগুলো সহজে ছেড়ে যেতে চায় না। তো রিপুভাবে কিভাবে যায়, প্রথমে আপনারা একটু লিখে নেন, এটা লিখে নেওয়া ভালো। তা হচ্ছে, যদি বলি যে মেষ লগ্ন, কর্কট লগ্ন, মেষ কর্কট তুলা মকর, তুলা লগ্ন মকর লগ্ন, এই 4টি লগ্নের হচ্ছে একাদশে যে গ্রহ থাকবে বা একাদশ ভাবপতি হচ্ছে বাধক। যেমন মেষ লগ্নের একাদশপতি শনি, এবার দশমপতিও তো শনি, তাহলে মেষ লগ্নের একাদশপতি হচ্ছে শনি বাধক, দশমপতি শনি বাধক নয়, কিন্তু দুটি তো একই গ্রহ। তাহলে লিখতে হবে মেষ, কর্কট, তুলা এবং মকর, এই 4টি লগ্নের যদি জাতক জাতিকা হয়, তার একাদশ গৃহ যেটি, সেই ঘরের অধিপতি গ্রহ বাধক হবে, বা একাদশে যে গ্রহ থাকবে সেই গ্রহ বাধক হবে। যেমন মকর লগ্ন যদি হয় তাহলে একাদশে বৃশ্চিকের অধিপতি মঙ্গল, বৃশ্চিকের অধিপতি মঙ্গল হচ্ছে বাধক হবে। এইবার মঙ্গল যদি ধরেন এই লগ্নের মকর লগ্নের ষষ্ঠে অবস্থান করে, তখন কিন্তু যে কথা বললাম যে রোগ আসবে, আসতে বাধা সৃষ্টি করবে, নাকি আসলে সে তার বাড়ি যেতে বাধা সৃষ্টি করবে, মানে আপনাকে মুক্ত করতে সহযোগিতা করবে। এটি হচ্ছে কিন্তু টেকনিক। যেহেতু এর সঙ্গে প্রশ্ন লগ্ন বিচার রয়েছে, হোরা বিচার রয়েছে, এই বিচারও কিন্তু একই সঙ্গে শিখে যেতে হবে। এটি আপনাদের জেকে দেব স্যার আরো সুন্দরভাবে বুঝাবেন আশা করি। তো আপনারা লিখেছেন যে মেষ, কর্কট, তুলা এবং মকর, এই 4টি লগ্নের একাদশ ভাব হচ্ছে বাধক। তাহলে এই 4টিকে আমরা মুছে ফেলি, মুছে ফেলে এইবার যাব আমরা, অবশ্য না মুছেও লেখা যেত। তারপরে আমরা লিখি বৃষ লগ্ন, বৃষের সঙ্গে সিংহ লগ্ন, মানে দুটো গ্যাপ দিয়ে দিই, 1 2, তারপরে বৃশ্চিক লগ্ন, 1 2 বাদ দিলাম কুম্ভ লগ্ন। এই 4টি লগ্ন যে রয়েছে এদের কিন্তু আবার নবম ভাব হচ্ছে বাধক। এটা কিন্তু মনে রাখতে হবে, সারা জীবনের জন্য মনে রাখতে হবে। বৃষ লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ লগ্ন,
এই লগ্নগুলোতে নবম ভাব হচ্ছে বাধক। যেমন বৃষ লগ্নের নবম ভাব হচ্ছে মকর, মকরের অধিপতি শনি, শনি বাধক করবে। যে গৃহে থাকবে সেই ভাবকে বাধা সৃষ্টি করবে। একটা উদাহরণ একটু ফাঁকে দেখে যান। যেমন আজকের লগ্ন আছে মিন, ও আমরা পরের ধাপ লিখি। এইবার হচ্ছে মিথুন কন্যা, অন্যকালে দিয়ে লিখি, না মুছে। মিথুন, এই হচ্ছে কন্যা, লাল কালিগুলো খেয়াল করেন, ধনু, আর হচ্ছে এই মিন। এই লগ্নগুলোর হচ্ছে বাধক সপ্তম গৃহ বাধক, সপ্তম পতি বাধক। তাহলে এখানে যদি দেখি আমরা মিন লগ্নের সপ্তম পতি বাধক, তাহলে সপ্তম পতি কোথায় আছে দেখেন, দ্বাদশে আছে, ব্যয়ের ঘরে। এখান থেকে বুঝতে হবে যে সপ্তম প্রতিবাধক যেহেতু মীন লগ্নের, সপ্তম প্রতি দ্বাদশে অবস্থান করেছে, ফলাদেশ আপনাদের করতে হবে। দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? যেমন মোক্ষ বিচার করি, যেমন বন্ধি দশা বিচার করি, মামলা মোকদ্দমা, রাজদণ্ড, তারপরে ভ্রমণে নিষ্ফল, চোখের মানে নিদ্রাহীনতা, তারপরে দাম্পত্য বিচ্ছেদ, অযাচিত ব্যয়, তারপরে হচ্ছে উম ধার কর্জ ঋণ, এই যে দিকগুলো বিচার করি। তাহলে এই ধার কর্জ ঋণ আসতে কি হতে বাধার সৃষ্টি করবে, না হওয়ায় সেগুলো আর মুক্তি হবে না? আমার প্রশ্ন কিন্তু একটি, সবার অনুধাবন করতে হবে। যে ধরেন আপনারা ঋণ নেবেন না, ঋণ এসে সাধছে যে আপনি কিছু ঋণ নিন, নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য বড় করুন, বা আপনি যাই হোক আপনার ক্ষেত খামারিতে চাষাবাদ বড় করুন, এর জন্য ঋণ দেওয়ার জন্য আপনাকে সাধলেন, বা আপনি নিলেন। নেওয়ার পরে সেই ঋণ কি সহজে শোধ হবে, না ওই ঋণের সুদে সুদে বাড়বে? যেহেতু বাধক পতি, মীন লগ্নের বাধক পতি কিনা দ্বাদশে অবস্থান করছে ব্যয়ের গৃহে, তাহলে কি হবে? নাকি সপ্তম ভাব, সপ্তম পতি বুধ, বুধ হচ্ছে বাধক, সে দ্বাদশে অবস্থান করছে, তাহলে এই বুধ সপ্তম ভাবে যে মনের অভিলাষ, সপ্তম ভাবে দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে যে অংশীদারি ব্যবসা বাণিজ্য, সপ্তম ভাব থেকে আনন্দ, সপ্তম ভাব থেকে যে কামনা বাসনা কাম বৃত্তি, তারপরে হচ্ছে সপ্তম ভাব থেকে সহযোগী, তারপর প্রজনন সক্ষমতা, এমনকি বাড়ি গাড়ি, সন্তানও অনেক সময় সপ্তম ভাব থেকে বিচার করা হয়, কারণ জীবন সঙ্গী সন্তান না দিলে কিভাবে হবে, বিবাহ না হলে সন্তান হবে কি, এটিও কিন্তু রয়েছে। তাহলে এই যে দিকগুলো রয়েছে, বা প্রেম প্রণয়, সেই দিকগুলোতে কি বাধা সৃষ্টি করবে কিনা, এটি আপনাদের বিচার করতে হবে। তাহলে বাধকে বলা হয়েছে যে আমাদের বাধক গ্রহ সাধারণত কর্মে বাধা দেয়। এক কথায় বলে যে বাধক গ্রহ কর্মে বাধা দেয়। তাহলে বাধক গ্রহ যদি কর্মভাবে না থাকে তাহলে কর্মে বাধা দেবে কেন? প্রশ্ন আর একটি বেরিয়ে গেল না? বাধক গ্রহ যদি মানসিক বিপর্যয় ঘটে, তাহলে মানসিক বাধক গ্রহ যদি লগ্নে না থাকে, তাহলে মানসিক বিপর্যয় কেন ঘটাবে? মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা তো লগ্ন থেকে বিচার করা হয়। আবার বাধক গ্রহ আইনি জটিলতায় ফেলবে। বাধক গ্রহ যদি অষ্টমে না থাকে তাহলে আইনি জটিলতায় ফেলবে কেন? আবার বাধক গ্রহ স্বাস্থ্য বিভ্রাট ঘটায়, যদি ষষ্ঠে না থাকে তাহলে স্বাস্থ্য বিভ্রাট ঘটাবে কেন? আবার সাফল্যে বাধা সৃষ্টি করবে, তাহলে দ্বিতীয়, নবম, দশম, একাদশে যদি বাধক গ্রহ থেকে থাকে তাহলে কি তার সাফল্যে বাধা সৃষ্টি করবে, নাকি ধরেন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকলে বাধা সৃষ্টি করবে, কোনটা করবে? এটি কিন্তু আপনাদের বুঝতে হবে। তারপরে অযাচিত ব্যয়, সেটি এই যে বাধক গ্রহ দ্বাদশে অবস্থান করেছে, অযাচিত ব্যয় হবে। তাহলে অযাচিত ব্যয় হবে, সে যদি ধনভাবে থাকে তাহলে কি অযাচিত ব্যয় হবে? অযাচিত ব্যয় হলে তার চেয়ে বেশি উপার্জন করাবে নিশ্চয়ই, না হলে অযাচিত ব্যয় কি সে ধার করে করবে? যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়, ধরেন মীন লগ্ন সাপেক্ষে বুধ কি, বুধ তো পাপক গ্রহ। বুধ, ও, একটি লগ্ন আঁকতে হবে আমাদের, যে যে লগ্ন সাপেক্ষে বাধক গ্রহ শুভ, তাহলে বাধক গ্রহ শুভ সপ্তম, প্রথম আমরা যখন কর্কট লগ্ন লিখেছিলাম, কর্কট লগ্নে কর্কট, ও না, সপ্তম, তার কোনোটাই শুভ হবে না স্যার। সেক্ষেত্রে স্যার মীন, মিথুন, কন্যা, ধনু, এর কোনোটার কি মানে সপ্তম পতি শুভ হবে?
না স্যার, মানে বাদকের কোনোটাই শুভ কোনোটাই শুভ হবে না না, স্যার। না স্যার, চর স্থির দেব তো কোন লগ্নেরই স্যার, মানে শুভ বাদক হবে না। শুভ না স্যার। স্যার, স্যার বৃশ্চিক লগ্নে দেখতে পারেন স্যার। বৃশ্চিক লগ্নে কি দেখবো? বৃশ্চিক লগ্নে তো হচ্ছে নবমপতি শুভ, চন্দ্র। নবমপতি তাহলে চন্দ্র। বৃশ্চিক লগ্নের নবমপতি চন্দ্র, চন্দ্র কি শুভ? হ্যাঁ, চন্দ্র তো শুভ, ঠিক তো বলেছেন। স্থির লগ্নে বৃশ্চিক লগ্নের নবম তো আমাদের নাকি? বৃশ্চিক লগ্নের বৃশ্চিক হ্যাঁ স্যার, লগ্নের নবম। নবম ভাব হচ্ছে বাধক, নবমপতি তাহলে নবমপতি চন্দ্র শুভ। বাদক তাহলে স্যার, হ্যাঁ। এই বাধক চন্দ্র যদি শুভ হয়ে থাকে, তাহলে এই শুভ সে কোথায় অবস্থান করছে? ভাগ্যভাব, ভাগ্যাধিপতি ভাগ্যভাবে। তাহলে কি মানে ভাগ্যের বিপর্যয় ঘটাবে কি ঘটাবে না? এইটুক ছিল আমার প্রশ্ন। যাই হোক, জেকে দেব স্যার বলেছেন, সহযোগিতা করেছেন, আর নীরজ স্যার অসংখ্য ধন্যবাদ যে একবারে ধরে দিয়েছে। এটি কিন্তু আমাদের বুঝতে হবে। তো যদি আমরা এটুক বুঝতে পারি, তখন কিন্তু এর পরের অংশ যে প্রশ্ন লগ্ন বিচার, এর মাধ্যমে আসতে হবে। যে প্রশ্ন লগ্নে আমার কাজটি হবে কিনা, আপনার আসছেন চাকরিটি হবে কিনা, আমার ছেলে স্কুলে ভর্তি হতে পারবে কিনা, বা ধরুন আমি আমার বিবাহটা হবে কিনা। এইবার বিবাহটা হবে কিনা, ধরেন আপনার এই যে আহ, মিথুন কন্যা ধনু এবং মীন, মিথুন কন্যা ধনু এবং মীন এই চারটি লগ্নের সপ্তম ভাব হচ্ছে বাধক। তাহলে বিবাহ হবে কিনা যদি বলেন, স্যার, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ বলেন। স্যার স্যার, আমি আপনার মাঝখানে আরেকটা হ্যাঁ প্রশ্ন রেখে যাচ্ছি স্যার, আপনি এটা আলোচনা করবেন। আমরা তো লগ্ন সাপেক্ষে বাদক আলোচনা করা হচ্ছে স্যার। স্যার, একই ব্যক্তির রাশি সাপেক্ষ যখন বাদক, সে তার প্রভাবটা না, কেমন পড়ে স্যার, বাধকের সেটা সূত্র একটু আলোচনা কখনোই করে দেবেন স্যার। মানে রাশি থেকে দেয় না। যেমন আমরা কিছু কিছু ক্ষেত্র কিন্তু দেয় বলেছি না। যে, যেমন কালসর্প দোষ, আমরা বলেছি যে এটি রাশি থেকে হয় না, এটা লগ্ন থেকে হয়। লগ্ন শুধুমাত্র 7টি গ্রহের বাইরে যদি থাকে, তাহলে লগ্নভঙ্গ কালসর্প দোষ হয়, তাছাড়া নয়। এক্ষেত্রে রাশি কিন্তু নয়। কিন্তু একটি প্রশ্ন আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, রাশি যে চন্দ্রর সাপেক্ষে আমরা 50% যে ফল দিতে বলেছি, সেই ক্ষেত্রে বাধক গ্রহ যদি শুভকারক হয়ে থাকে, তাহলে ওই বাধা আর শুভত্বের মিডিলে একটা ফলাফলে আমরা যেতে পারবো। যার জন্য কিন্তু আমাদের চৌকস মানে মেধাবী স্যার, যিনি আহ, এটার সঙ্গে সিলেবাসে এটার সঙ্গে যে বাধক গ্রহ নির্ণয়, তার প্রভাব, তার সঙ্গে হোরা এবং প্রশ্নলগ্ন এই যে এত সুন্দরভাবে করেছেন, এটি আসলে জেকে দেব স্যার এবং নীরজ স্যারকে ধন্যবাদ না জানিয়ে কোনো উপায় নেই এখানে। এটা ওনাদের প্রাপ্য। স্যার, বিদ্যুৎ স্যারের প্রশ্ন সাপেক্ষে হ্যাঁ স্যার আমি বলেন। একটু প্লাস করে দিই স্যার। যদি আমাদের শিক্ষার্থীরা লিখে নেয় যে চর লগ্নের একাদশ প্রতিবাদক, আর স্থির লগ্নের নবম প্রতিবাদক, আর দ্ব্যর্থক লগ্নের সপ্তম প্রতিবাদক, তাহলে এই প্রশ্নটার সমাধান হয়ে হ্যাঁ, যাবে ওটা স্যার। তো আছেই, তাছাড়া লগ্ন আলাদা করে করে দিলাম একবারে। স্যার, আপনি ভেঙে করে দিয়েছেন স্যার, আমি ওই মনে রাখার লগ্ন ক্ষেত্রে, লগ্নের মধ্যে মনে নিষ্কাশন রাখার করে ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে হ্যাঁ আপনার হ্যাঁ স্থির স্যার। লগ্ন, চর লগ্ন আর দ্ব্যর্থক লগ্ন, এই তিনটে লগ্নকে আলাদা করে মনে রাখলে একবারে মুখস্থ থাকবে। আরো একটু বলে যাই, তারপরে হচ্ছে আমরা ধাপে ধাপে এর উদাহরণ দেখাবো কয়েকটি। যেমন ধরেন আমরা জানি যে হোরা, হোরা হচ্ছে অহোরাত্র। আমাদের দ্বিতীয় পয়েন্টে যাচ্ছে কিন্তু, হোরা হচ্ছে অহোরাত্র, অর্থাৎ পুরা দিন আর রাত্রকে হোরা বলা হয়। অহর হচ্ছে ও, আর রাত্রির হচ্ছে রাত। মানে অহ হচ্ছে দিন আর রাত্র হচ্ছে রাত। তো এই অহরাত্র, অহরাত্রের মধ্যে আমরা সাধারণত এটি কিন্তু বারকে দিয়ে বুঝি, মানে আমাদের কি বার সেই হোরা। এটাও একেবারে সহজ, মানে কোনো কিছুই কঠিন নয়। তো বার অনুযায়ী আমরা জানি যে বার অনুযায়ী গ্রহ, যেমন ধরেন রবিবার, রবির হোরা, বৃহস্পতিবার, বৃহস্পতির হোরা, শুক্রবার, শুক্রের হোরা, হচ্ছে সোমবার চন্দ্রের হোরা, তারপর শনিবার শনির হোরা, মঙ্গলবার মঙ্গলের হোরা। তাহলে এখানে কিন্তু একটি কথা থেকে যায় যে বার অনুযায়ী হোরা, হোরা দুই ভাগে বিভক্ত, 15 ডিগ্রি 15 ডিগ্রি 30 ডিগ্রি। এটাও একটু মনে রাখতে হবে। একটি রাশি 30 ডিগ্রি, তার 15 ডিগ্রি হচ্ছে প্রথম হোরা, আর পরের 15 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় হোরা। তাহলে কখন
সেটি শুরু, সেই হোরার শুরু কখন আর শেষ কখন, এটিও একটু নোট করে নিতে পারেন। তারপরে আমরা বিচারের দিকে যাই। যেমন রবিবারে রবির হোরা, যদি বলি শুক্রবারে শুক্রের হোরা, আমি তো বলেছি। বুধবারে বুধের হোরা, আবার সোমবারে চন্দ্রের হোরা, এরকম বার অনুযায়ী তো গ্রহ আমরা জানি। তাহলে এখানে আমাদের আসতে হবে যে কোন হোরাটি আগে আর কোন হোরাটি পরে। জেকে দেব স্যারের শর্টকাট কিছু আছে? স্যার আমি একটু বলি স্যার। বলেন। সম বিষম দিয়ে স্যার এটা ভেঙে দেওয়া হয়েছে। বিষম রাশির ক্ষেত্রে প্রথম 15 ডিগ্রি আর সম রাশির ক্ষেত্রে প্রথম 15 ডিগ্রি। হ্যাঁ, 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 সুন্দর। হ্যাঁ, নীরজ স্যার কি ভেঙে দিতে চেয়েছিলেন? না, আমি বলতে চাইছিলাম যে একটা তো হচ্ছে যে আমাদের জন্মকালীন যে হ্যাঁ, হ্যাঁ, লগ্নের যে হুড়া, কোন হুড়ার জন্য, তাছাড়া দিনের যে একটা হুড়া হ্যাঁ, চলছে, হ্যাঁ, অহরাত্র যেটা বললেন স্যার, প্রতি ঘন্টায় একটা হুড়া। তো যেদিন যে বারে জন্ম হবে সেদিন তার সেই বার অনুযায়ী তার প্রথম হুড়াটা সেই বারের হবে। তার পরবর্তী হুড়াটা হবে ওই বার থেকে ষষ্ঠ গ্রহ যে তার পরবর্তী হুড়া হবে। এইভাবে স্যার অহরাত্র গণনা হ্যাঁ, করা হয়। হবে। ওই 15 ডিগ্রি ধরলেও তাই হবে, কোনটা একই হলো? জিনিসই হবে। হিসাব করে 15 ডিগ্রি নিতে ধরলেও হবে। সেই একই জিনিসই হবে। আপনার ওই জিনিস ঘুরিয়ে ফিরে যেটা ধরবেন ওই একই জিনিসই হবে। তো এইবার মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু এবং মীন, ওই সরি, কুম্ভ, এই যে 6টা লগ্ন, এই 6টা লগ্নের প্রথম 15 ডিগ্রি হচ্ছে রবির হোরা, আর শেষ 15 ডিগ্রি হচ্ছে চন্দ্রের হোরা। লিখে নিন, এগুলো লিখে নিন, ছায়া দেখে লাভ লাভ হইতো না, পরে ভুলে যাবেন। সবাই লিখে নিন এই এগুলো। লাল কালি দেওয়া মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ, এই কয়টা লগ্ন প্রথম শুরু হচ্ছে রবির হোরা, আর শেষ 15 ডিগ্রি হচ্ছে চন্দ্রের হোরা। লিখে নিন এই কয়টা। আর বাকি যে 6টা রয়েছে, বাকি 6টা লগ্ন, সেই 6টা লগ্নে উল্টায় দেবেন প্রথম রবি। তাহলে এবার প্রথম দেবেন, পরেরটায় চন্দ্রের হোরা, তার পরের 15 ডিগ্রি হচ্ছে রবির হোরা। হয়েছে? লেখা হয়েছে? জি স্যার। এটি কিন্তু সহজ ক্লাস স্যার না। প্রথম এটা হচ্ছে ওই যে D16 যে চার্ট, এর ভিতর D2 যে চার্টটা, সেই চার্টটা পড়ে কিন্তু এই হোরা বিচার। এটা যদিও এই কঠিনের কথা বললে আপনাদের একটু দুর্বলতা এসে যাবে, সেই জন্য বলতে চাচ্ছি না। তো লেখা হয়েছে আপনাদের? স্যার প্রথম এই প্রথম রাশি এগুলো আছে প্রথম মেষ, মিথুন, এই কয়টা নাম লিখে ফেলেন। মেষ, মিথুন, সিংহ, তুলা, হ্যাঁ, ধনু আর কুম্ভ। এর প্রথম 15 ডিগ্রি হচ্ছে রবির হোরা, আর পরের 15 ডিগ্রি হচ্ছে চন্দ্রের হোরা। তাহলে বাকি থাকলো কোনটা? বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর এবং মীন। এই কয়টা হচ্ছে প্রথম 15 ডিগ্রি চন্দ্রের, আর পরের 15 ডিগ্রি হচ্ছে রবির হোরা। 12টা রাশির মানে 12টা লগ্নের প্রথম একটা বাদে একটা 6টা লিখে যাবেন, পরে পরের 6টা গ্যাপে গ্যাপে লিখে যে শুধু। আপনারা বেসিকে যে ক্লাস মানে করছেন, যেমন বিষম রাশি, সম রাশি, যুগ্ম হুম, রাশি, অযুগ্ম রাশি, ওইভাবে আপনারা হচ্ছে পরবর্তীতে মিলাই নেবেন। আমি কিন্তু স্যারকে বলছি, দেখছেন স্যার ওইভাবে লিখছে। মানে এখন আপনারা এটা বুঝে নিতে হবে। এত কিছু ব্যাখ্যা করতে গেলে ওই শুধুমাত্র এইটুকু দিয়ে 4 ঘন্টা ক্লাস শেষ হবে না। এটা আপনাদেরকে বের করতে হবে। এখন বেসিকে আপনারা ক্লাস পাইছেন। যুগ্ম রাশির ক্ষেত্রে হচ্ছে প্রথম 15 ডিগ্রি, আর অযুগ্ম রাশির ক্ষেত্রে হচ্ছে মানে শেষ 15 ডিগ্রি। জেকে দেব স্যার, তাহলে হোরা
আহ, আলাদা আলাদা ক্লাস নেওয়া বিষয়ে বাদক থেকে নিয়ে এই আপনি কারণে কিছু বলেন তাহলে। বুঝাইছে আর কি। বাদক আর হোরা নিয়ে যদিও আপনি আগে বলেছেন, তারপরেও একটু বলেন। বাধক গ্রহ হচ্ছে ব্যক্তির যে লগ্ন সাপেক্ষে যে গ্রহ বাধক হয় সেই গ্রহটি সর্বকাজে ব্যক্তির বাধা প্রদান করে থাকে হুম। কম বেশি। এখন কম বেশি বলতে কি এখানে স্যার ব্যাখ্যা করেছেন যে যদি আপনার শুভ ভাবগত হয় এবং অশুভ ভাবগত হয়, অশুভ ভাবগত হলে সে কি অশুভটা কমাবে নাকি অশুভটা বাড়াইয়ে দিবে। তো এখানে হচ্ছে যেহেতু বাধা প্রদান করে সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে বিচার করে দেখতে হবে যে শুভ এবং অশুভ এইটা কোন জায়গায় কি করবে। তো বাধক গ্রহ যখন দশান্ত দশা চলে তখন এই বাধক গ্রহ দশান্ত দশায় মারাত্মক রকমের ব্যক্তির মানে জীবনকে বাধাগ্রস্ত করে দেয়। সেটার দশায়ও চলে অন্তর্দশায় চলে। এমনকি বাধক গ্রহ নক্ষত্রে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহের দশান্তর্দশায়ও বাধা প্রদান করে থাকে। সূত্রগুলো লিখে নিতে পারেন। বাধক গ্রহের নক্ষত্রেও যদি কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহের দশান্তর্দশায় আপনার হচ্ছে ব্যক্তির সর্বকার্যে বাধা প্রদান করে থাকে। স্যারের ভিতরে আমি একটু আলাপের ভিতর ঢুকে যাই, একটু ঢুকি। যেমন বৃষ হ্যাঁ স্যার। লগ্নের বলা হয়েছে কি আপনার নবম ঘর বাধক লিখেছেন, লিখেছেন না হ্যাঁ স্যার। নাকি? বৃষ লগ্নে কি লিখেছেন বলেন? নবম ঘর বাধক লিখেছেন না? নবমপতি স্যার নবমপতি বাধক, স্থির লগ্নে নবমপতি বাধক। হুম। কি বলেন? কেউ বলবেন না নাকি? হ্যাঁ স্যার। জি বৃষ, সিংহ, বৃশ্চিক স্যার, আর কুম্ভ নবমপতি বাদক। আপনারা কি নবম ভাব বাধক লিখেছেন না? তাহলে বৃষ জি স্যার। লগ্নের শনি কি? শনি রাজযোগ কারক গ্রহ, নবমে ভাগ্য স্থানে অবস্থান করছে, সে বাধক। এইবার ধরে নিলাম আমি বাধক, তাহলে রাজযোগকারী গ্রহ ভাগ্যের বাধা সৃষ্টি করবে, এই তো। তাহলে ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে সে কি দেবে তাহলে? এটি হচ্ছে আমার আলাদা প্রশ্ন। স্যার এটাই স্যার জ্যোতিষের সূক্ষ্ম বিচার স্যার। বিশ্বলগ্নের একমাত্র হ্যাঁ, রাজ্যকারক হ্যাঁ, গ্রহ শনি, সে হ্যাঁ, ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে। ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে, আমরা স্বাভাবিক যদি বিচার করি যে এর চেয়ে বড় হ্যাঁ, সে তাকে রাজা বানাই দিবে। কিন্তু যদি স্যার মানে তার ডিগ্রিগত যদি ইয়ে না হয় স্যার, যেমন স্যার লগ্নের যদি হুম, হুম, ডিগ্রি হয় 20 ডিগ্রি আর শনি যদি 5 ডিগ্রিতে বসে থাকে তাহলে কিন্তু ভাগ্যর সাথে ভাগ্যের যে মানে লগ্নের যে ডিগ্রি তার সাথে ভাগ্যপতির ডিগ্রি কিন্তু হ্যাঁ, সমান হইল না স্যার। এখানে ভাব আরম্ভ পেয়ে গেছে ডিগ্রি, ভাব সন্ধিতে হলো না স্যার। ভাব সন্ধিতে না হওয়ার কারণে স্যার কম বেশি ভাগ্যননে বাধা দিবে, বাধা দিয়ে স্যার শনির যে কারকতা হ্যাঁ, হ্যাঁ, বিলম্বে ভাগ্যের উদয়, সেই বিলম্বে ভাগ্যের উদয় ঘটাবে স্যার। কাজে আমরা সহজ প্রেডিকশন যদি করে দিই যে আপনি সমস্ত ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন, তাহলে পাবে না স্যার সে। হ্যাঁ। তাহলে ভাগ্যাধিপতি ডিগ্রি আবার যেহেতু পর্যায়ে তো স্যার শনি আমরা এখনো শিখে নক্ষত্র পারিনি, স্যার, এটা তো ধরেন আমরা সেক্ষেত্রে একটু আপার লেভেলে যখন অন্য ক্লাসে পাবো তখন আমরা। না স্যার আমি হ্যাঁ, বিচারের হ্যাঁ, হ্যাঁ। ধারাটা একটু বললাম আর কি স্যার, যে কিন্তু এটা হতে পারে। সাধারণভাবে কি বলবে যে বৃষ লগ্নের ভাগ্যাধিপতি ভাগ্য পাবে, তাহলে এইটা কিন্তু কেন বলতেছি, এই খুঁজে বের করতেছি কিন্তু ওই প্রশ্ন বিচার করার ক্ষেত্রে। ধরেন এই বৃষ লগ্নের ব্যক্তি তার ভাগ্যভাবে শনি বসে আছে, সেই ব্যক্তি আপনার কাছে এসে বলল যে আমার ভাগ্য বিপর্যয় কবে যাবে, আমার সাফল্য কবে হবে, আমার কর্মের বাধা কবে যাবে। এইবার দশা অন্তর্দশায় বাধা হয়, ধরে রাখেন শনির দশায় শনির অন্তর, শনির দশায় শনির অন্তর চলছে, তখনই বয়স আপনার 30 বছর, আপনার তখনই কর্ম পাওয়ার সময়। শনির দশায় শনির অন্তর সমান সমান আপনি ফল লিখবেন। তাহলে আপনি লিখতে গেলে তো লিখবেন যে লগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারক গ্রহ, সেই শনি তার ভাগ্যভাবে বসে আছে। তাহলে শনির দশায় শনির অন্তর্দশায় ভাগ্যের উন্নতি ঘটবে, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, তীর্থ ভ্রমণ হবে। তারপরে হচ্ছে সে ধরেন কি কি হবে, পূর্বজন্মের কর্মফল পাবে, সে দেশ বিদেশ ভ্রমণ করবে, এমনকি সে কর্মপতি ভাগ্য পাবে। তাহলে কর্মের, সে তো কর্মপতিও, তাহলে কর্মভাগ্যপতি সেই রাজ্যকারক গ্রহ, তাহলে কর্ম সে পাবে। তাহলে বাধকের মূল্য কত অংশ? আমার কথা হচ্ছে বাধকের অংশটা কত পার্সেন্ট? বৃশ্চিক লগ্নের যদি লিখে থাকেন যে বৃশ্চিক লগ্নের সপ্তম পতি চন্দ্র 2.5 দিন মাত্র এক গৃহে থাকে, সে শুভকারক গ্রহ।
তাহলে ভাগ্যপতি চন্দ্র শুভ, সে ভাগ্যাধিপতি, ভাগ্যভাবে বসে আছে কর্কটে। ধরে রাখেন এইবার কর্কটে পুনর্বসু নক্ষত্রে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে। তাহলে বৃশ্চিক লগ্নের বৃহস্পতি কি হবে? আমাদের বৃশ্চিক লগ্নের দেখতে হবে বৃহস্পতি, বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বৃহস্পতি শুভ কারক গ্রহ, নাকি? বৃশ্চিক লগ্নে কি বৃহস্পতি কি? একটু চাঙ্গা হন, আপনারা একটু চাঙ্গা হন। সকালে মনে হয় ব্রেকফাস্ট না স্যার করে শুভ ক্লাসে মারক আসছে। শুভ স্যার, শুভ স্যার। শুভ মারক বৃশ্চিক দুইটা লগ্নের লিখে ক্ষেত্রে দিন। ধনপতি পঞ্চমপতি বৃহস্পতি কি? হ্যাঁ, শুভ গ্রহ। তাহলে এবার শুভ বৃহস্পতির গ্রহ, নক্ষত্রে যদি চন্দ্র থাকে, বৃহস্পতি শুভ গ্রহ। চন্দ্র যদি পুনর্বসু নক্ষত্রে 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে কর্কটে পড়েছে, তাহলে ওই কর্কটের যদি চন্দ্র থাকে, তাহলে চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর কি লিখবে বলেন, এবার লেখেন। এই চন্দ্র আছে হচ্ছে আপনার 2 ডিগ্রিতে, ধরেন 2 ডিগ্রি 0 মিনিট। তাহলে ইনার চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর কি লিখবেন? এখানে কি বাধকের ভাগ্য বিপর্যয় লিখবেন, না ভাগ্যের কিছু ভালো কিছু আসবে? চন্দ্র যেমন শুভকারক গ্রহ, তেমনি কিন্তু চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে, সেও শুভ। তাহলে আপনি বলবেন না যে তার ধনাগমন হবে, যেহেতু ধনপতি, তাহলে ধনাগমন হবে বা আর্থিক বিপর্যয় কাটবে। তারপরে চন্দ্রের দশায় আপনি, চন্দ্রের অন্তর্দশায় আপনি বলবেন না যে বিদ্যায় যদি বাধা থাকে তাহলে বিদ্যার বাধা কাটবে, যদি পিতৃধন সম্পত্তি প্রাপ্তিতে বাধা থাকে সেটি পাবে, এমনকি গুরু কৃপা সে পাবে, যেহেতু গুরুর নক্ষত্রে পঞ্চম ভাবও গুরু বিচার করা হয়, গুরু শিক্ষক এগুলো নবম ঘরেও যেমন বিচার করা হয়, পঞ্চম ভাব পিতামাতা বিচার যখনই করা হয় ওখানেই গুরু চলে আসে, প্রথম শিক্ষা গুরু পিতামাতাই হয়। তখন কি করবেন? সেই বৃহস্পতির নক্ষত্রে আবার ধরেন এখানে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে, বৃহস্পতির নক্ষত্রে তুঙ্গস্থ হয়ে বসে আছে। দেন ফল দেন এবার। এই বৃহস্পতি 3 ডিগ্রিতে আছে, দেখে দেব স্যার, দিয়ে দেন ফল। চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর কি লিখবে? আর এই জায়গায় শনির দশায়, শনি ধরেন রবির নক্ষত্রে বসে যদি থাকে, তাহলে রবির নক্ষত্রে বসে থাকলে সে তার শত্রু নক্ষত্রে থাকতেছে। বৃষ লগ্নের চতুর্থপতি রবি, তাহলে বৃষ লগ্নের চতুর্থপতি রবি হচ্ছে বৃষ লগ্ন সাপেক্ষে শুভ, তাহলে রবির নক্ষত্রে বসে থাকলে সে তার শত্রুর সঙ্গে বসে আছে। চন্দ্রের শ্রবণায় যদি থাকে তাহলে চন্দ্রের নক্ষত্রে থাকলেও সে শত্রু নক্ষত্রে থাকছে। বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র পাপ এবং সে শত্রু নক্ষত্র, মানে শনির শত্রু। আর মঙ্গলও তো শনির শত্রু, রবি চন্দ্র মঙ্গল তিনজনই শনির শত্রু। তাহলে সে শত্রু ব্যতি রেখে তো নেই সে। তাহলে মঙ্গলের নক্ষত্রে যদি শনি থাকে, তাহলে তার জমি জমা বৃষলগ্নের ক্ষেত্রে সপ্তম এবং দ্বাদশপতি। যদি সে প্রশ্ন করে যে আমার জমি জমা চলে যাবে কিনা, আমি জমি কিনতে পারবো কিনা, যেমন গতকালকে আমাকে ফোন করেছিলেন আমাদের এই ওই তিনি গেলেন কই, ও রত্নবাহু বলরাম বাবু, ধরেন উনি একটি কাজ করবেন, বলছেন আমার এই তারিখে কি শুভ কিনা। আগামীকালকে যে ক্লাসটি হবে আমাদের শনিবার, ওই নতুন ব্যাচকে নিয়ে আমাদের যে টিউটোরিয়াল ক্লাসটা, যেটা ওই ক্লাসটায় আমি এগুলো একটু আলোচনা করব আশা করি, যে আমি এই কাজটি করব কিনা। কিন্তু আজকে যদিও সেই মূল অংশ করছি না এখানে আলোচনা, কিন্তু তার মধ্যেই কিন্তু পড়ছে এই কাজটি আমার হবে কিনা। তাহলে মঙ্গলের নক্ষত্রে বসে আছে, যদি শনি মঙ্গলের নক্ষত্রে থেকে থাকে তাহলে আপনার শুভ কি দেবে, আর হচ্ছে চন্দ্রের নক্ষত্রে থাকলে কি শুভ দেবে, আর রবির নক্ষত্রে থাকলে শনির দশায় শনির অন্তর্দশায় কি হবে। আমরা কিন্তু বলেছি সবসময় আলাদা আলাদা করে নক্ষত্র অনুযায়ী আপনাদের এই ব্যাচকেই শুধুমাত্র নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদা করে শিক্ষা দেওয়ার প্রচলন চালু করেছি, কারণ আপনাদের পেয়ে আমরা খুশি তাই। না হলে প্রাথমিক ব্যাচে আমরা এত চাপ দিতাম না আপনাদের। দেখে দেব স্যার, তাহলে এই দুইটা লগ্নের শনির দশায় শনির অন্তর নক্ষত্র অনুযায়ী, এখানে তো বৃহস্পতির নক্ষত্র, এটা হয়ে গেল। যদি বৃহস্পতির নক্ষত্র না হয়ে যদি পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র হয়, তাহলে ফল কি হবে? আর যদি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র হয়, তাহলে ফল কি হবে? আপনারা ফল নেবেন না প্রযুক্তি নেবেন, কোনটা নেবেন? কোনটা নেবেন? স্যার কিভাবে হ্যাঁ, কিভাবে ফল মানে বের মূর্খ করতে চোর শুধু সেটা মধু চুরি করে আর বুদ্ধিমান চোর ভার সহ চুরি করে, তার মানে প্রযুক্তি নেব।
তাহলে প্রযুক্তি যদি নিতে হয় তাহলে আমাদের দেখতে হবে কি? এই ওই বৃশ্চিক লগ্নে, আমরা প্রথম বৃশ্চিক লগ্নেই আসি, নিচে যেটা ধরলাম এই বৃশ্চিক, একটু লাল কালি ধরি, বৃশ্চিক লগ্ন। তাহলে আমরা জানি যে বৃশ্চিক লগ্নের শুভাশুভ গ্রহ কে, তা কিন্তু জানি। জানার পরে চন্দ্র কিনা কর্কটে অবস্থান করছে, ভাগ্যাধিপতি ভাগ্যভাবে। এবার ভাগ্যভাবে তিনটি নক্ষত্র রয়েছে, একটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, আর একটা হচ্ছে শনির নক্ষত্র, আর একটা হচ্ছে বুধের, না কিসের, ওই অশ্লেষা, হ্যাঁ বুধের নক্ষত্র, বুধের। এই চন্দ্র যখনই বৃহস্পতির নক্ষত্রে থাকছে মানে যোগ চন্দ্র, যখন শনি থাকছে তখন যোগ চন্দ্র, যখন বুধের নক্ষত্র থাকছে যোগ চন্দ্র। এটা মনে করতে হবে না আমাদের, ঠিক তো? এইগুলো মনে করতে হবে। তাহলে হ্যাঁ স্যার। এইবার আমার বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আমার দেখতে হবে যে বৃহস্পতি শনি বুধ এই তিনটি গ্রহ আমার শুভ না অশুভ, কে শুভ কে অশুভ, এটা আমরা জানি, জানি তো। একমাত্র বুধ অশুভ, আর দুটি কি বৃশ্চিক লগ্নে বৃহস্পতি শুভ। আবার বৃহস্পতি মুখ্য মারক, তা মুখ্য মারক অংশ বাদ দেন, বৃহস্পতি শুভ। আগে বৃহস্পতি শুভটাকে আমরা গোল দিয়ে ফেললাম, আর বুধ হচ্ছে অশুভ, এইটা, এটা নেগেটিভ দিলাম, এটা পজিটিভ কি দিলাম। আর শনি কিছু না, শনির কথা বৃশ্চিক লগ্নে কিছু বলা হয়নি। তাহলে ভাবপতির অবস্থান অনুযায়ী এই তিনটির দশা অন্তর্দশা হবে না কি? ভাবপতি, ভাবপতির হ্যাঁ স্যার। যে নক্ষত্রে অবস্থান করছে তার অনুযায়ী তিনটা পার্ট আলাদা আলাদা ভাগ্য হবে কিনা, হবে তো? জেকে দেব স্যার, তাই হ্যাঁ তো? স্যার তাই হবে স্যার। আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রেও যদি আমরা বৃষ হ্যাঁ স্যার লগ্নে তাই হবে যাই, স্যার। তাহলে বৃষ লগ্নে শনি, তাহলে শনি প্রথম থাকতে পারে সে উত্তরাষাঢ়া নক্ষত্র মানে রবির নক্ষত্র। তাহলে শনি যোগ রবি, এখানে আর এক কালি ব্যবহার করি, শনি যোগ হচ্ছে রবি, আর হচ্ছে শনি শ্রবণা নক্ষত্র মানে শনি যোগ চন্দ্র, শ্রবণা স্যার। শনি যোগ চন্দ্র। আর একটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মানে শনি, মঙ্গলের নক্ষত্র, এটার নাম কি, রবিচন্দ্র মঙ্গল আছে, ধনিষ্ঠা নক্ষত্র। তাহলে এই তিনটি নক্ষত্রে থাকলে বৃষলগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারক গ্রহ, কিন্তু রবি চন্দ্র মঙ্গল কি বৃষলগ্নে, রবি চন্দ্র মঙ্গল কি বৃষলগ্নে? হ্যাঁ স্যার রবি তো নির্দিষ্ট তত্ত্বপতি শুভ, কিন্তু হ্যাঁ, চন্দ্রমঙ্গল তো স্যার, চন্দ্র শুভ হচ্ছে মানে পজিটিভ সম্বন্ধে দিলাম, কিছু বলা হয়নি, চন্দ্র সম্পর্কে কিন্তু কিছু মঙ্গল বলা হচ্ছে হয়নি, মারক গ্রহ, ইয়ে স্যার মঙ্গল পাপগ্রহ হচ্ছে স্যার। মারক মানে নেগেটিভ দিলাম, এই, আর চন্দ্র কিছু বলা হয়নি। তাহলে এই ফল হ্যাঁ স্যার। তিনটি যদি আমরা দিয়ে দেই তাহলে আপনাদের মনে থাকবে না, হ্যাঁ স্যার। কিন্তু এভাবে যদি লিখে নেন তাহলে কিন্তু আপনাদের মনে গেঁথে যাবে যে আমাদের এখানের শুধু একটি গ্রহ নয়, ওর সঙ্গে আর যে তিনটি নক্ষত্র, ওই নক্ষত্রের কেউ না কেউ যুক্ত আছে। যুক্ত না থাকলে তো আর আমরা এই প্ল্যানেটের ডাইনে নক্ষত্র সংখ্যা লিখি না, লিখেছি তো নক্ষত্র আছে। এইবার বাধক গ্রহ বাধকে বসাবো, এই জায়গায় একটু জেকে দেব স্যার ভালো করে ব্যাখ্যা দিয়ে দেন, ওনাদের মনে এখনো ভীতি রয়ে গেছে। হ্যাঁ স্যার, একটু ভালো করে বুঝিয়ে দেন জেগে স্যার। এখন আপনি ধরেন শনি হচ্ছে এখানে নবমে বসে আছে বিষলগ্নে সাপেক্ষে, তো শনি যখন রবির নক্ষত্র থাকে তখন তো তার হচ্ছে নক্ষত্রের যে আমরা হচ্ছে গ্রহ যখন আপনার রেজাল্ট প্রদান করি, বা গ্রহ হচ্ছে নক্ষত্রের আলোকে আলোকিত হয়, ঠিক আছে, নক্ষত্র তো হচ্ছে লাইট, তো সেই লাইটের মধ্যে শনি মানে গ্রহটা পড়ে তার আলোর দ্বারা হচ্ছে আপনার সবকিছু করে, যেমন হচ্ছে ভিডিও ম্যান যখন ভিডিও ক্যামেরা ধরে কিন্তু পেছন থেকে আরেকজন লাইট ধরে রাখে, মানে এটার কি হয় হ্যালোজেন লাইট ধরে রাখে একজন, হ্যালোজেন লাইট ধরলে ভিডিওটা খুব সুন্দর হয়। বা আমরা স্টুডিওতে যখন আপনার হচ্ছে যাই তখন ক্যামেরাম্যান ক্যামেরার ছবি নেয়, কিন্তু মানে ওই ক্যামেরাম্যানের পেছনে দুইটা ছাতা থাকে,
যেটা লাইট ফোকাস করে। তো নক্ষত্র হচ্ছে ওইভাবে সাপোর্ট করে গ্রহকে। এখন নক্ষত্রের সাপোর্ট যদি গ্রহ না পায়, তখন এমনিতেই সে হচ্ছে দুর্বল হয়ে যায়, নক্ষত্রের সাপোর্টটা যখন না পায়। তো এখন নবমপতি হিসেবে শনি নবমে বসে থাকলেও সে বাধা প্রদান করবে, যেহেতু সে বাধক। যেহেতু বাধক, বাধা কোন জায়গায় বাধা প্রদান করবে? বাধা প্রদান করবে কোন জায়গায়? সেটা হচ্ছে, ধরেন শনি আপনার হচ্ছে একই সাথে নবমপতি এবং দশমপতি, সেক্ষেত্রে তার পিতার সাথে সম্পর্কে যে জায়গাটা আছে সেই জায়গায় বাধা প্রদান করবে। এখন যদি শনি উত্তরাষাঢ় নক্ষত্র থাকে, তাহলে সেই বাধাটা তীব্র থেকে তীব্র হবে। সেই বাধাটা আমরা তীব্র থেকে তীব্র বিচার করব। যখন আপনার হচ্ছে শনি এই শ্রবণ নক্ষত্রে বসে থাকবে, ঠিক আছে, তখনই আপনার হচ্ছে তার কর্মপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে। কর্মপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে। যখন মঙ্গল আপনার থাকবে, তখন আপনার হচ্ছে কর্মের জন্য তাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি পরিশ্রম না করে, ভাগ্যে আছে, কিন্তু যদি পরিশ্রম না করে তাহলে হবে না। ধরেন অনেক সময় হয় কি, আপনার হচ্ছে অনেক আগের একটা কথা আমার মনে আছে, সেটা 1996-97 সালে একটা কথা, যে কোনো একজন ব্যক্তি সুপারিশ প্রাপ্ত হয়েছে চাকরির জন্য। তো সুপারিশ প্রাপ্ত হয়ে যখন গেল, তখন তাকে একটা কান কথা বলছে, ঠিক আছে, শ্রবণ নক্ষত্রের প্রতীক তো কান, তো তাকে একটা কান কথা বলছে। তখন বলছে যে সুপারিশটা তো মানে এমুকের, ডক্টর কেসিপালের সুপারিশ, কারণ আপনি জেকে দেব স্যারের কাছে নিয়ে আসছি, এটা তো সুপারিশটা ডক্টর কেসিপাল স্যারের। তখন আমি বলছি যে হ্যাঁ, ডক্টর কেসিপাল স্যারের সুপারিশ, তার কারণে বিষয়টা নিশ্চিত হলো আপনার, আপনি নিশ্চয়তা পেলেন। কিন্তু কান কথা যেটা বলছি এটা আপনাকে পালন করতে হবে, ওইটা পালন না করলে আপনার হচ্ছে কোনো নিশ্চয়তা থাকবে না। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আপনার হচ্ছে সবকিছু ভাগ্যে আছে, মানে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, তো তখনই সাপোর্ট করবে যখন আপনার পদক্ষেপ নেবেন। তো মঙ্গল তো হচ্ছে এমনিতেই হার্ডওয়ার্কের প্রতীক, আর মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি। তো যখন হার্ডওয়ার্ক করবে তখন ব্যক্তি হচ্ছে সাপোর্ট পাবে, অন্যথায় সে বাধা প্রদান করবে। আবার হচ্ছে যেমন শনি যে যে জায়গায় আপনার দৃষ্টি প্রদান করবে, সেই সেই জায়গায় আপনার হচ্ছে বাধা প্রদান করবে। বাধা প্রদান শেষে আপনার হচ্ছে সে সাফল্য দেবেন। শনি আপনার হচ্ছে তৃতীয় দৃষ্টি একাদশ ভাবে দিছে, তো সাফল্যে বাধা আসবে। আবার হচ্ছে তৃতীয় সপ্তম দৃষ্টি দিছে, তো সেই জায়গায় হচ্ছে ছোট ভাই বোনের ক্ষেত্রে বাধা আসবে। এরপরে আপনার হচ্ছে দশম দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবে, এখানে কিন্তু আবার পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, কারণ ষষ্ঠ ভাবে যে রিপু, তো রিপুর তাড়না যখন তার হবে, তখন কিন্তু শনির দ্বারা সে বাধাপ্রাপ্ত হবে। বাধকপতি যদি পঞ্চমে অবস্থান করে, তাহলে সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করে। বাধকপতির দশা অন্তর্দশা যদি চলে, যেমন পঞ্চমপতি যদি কারো মানে মানে আপনার কারো দশা অন্তর্দশা চলছে, আর বাধকপতি যেভাবে বসে আছে সেভাবে বসে থেকে আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে তার মানে সন্তান জন্ম হওয়াতে বাধা। এটা আমি আপনার চর্চায়ও দেখছি, ব্যক্তিগত চর্চায় দেখছি, যতদিন পর্যন্ত বাধকপতির অন্তর্দশা চলছে ততদিন পর্যন্ত ডাক্তার বলছে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মানে বাচ্চা হচ্ছে না, বিবাহ হয় না, ঠিক আছে। যখন বাধকপতির আপনার দশান্তর্দশা চলে, তখন আপনার হচ্ছে বিবাহ হয় না, মানে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু বিবাহ আসলে বিবাহ ভেঙে যায়, এগুলা কিন্তু হয়ে থাকে। আচ্ছা স্যার, একটা জিনিস আমি জানতে চাচ্ছি, বাধক গ্রহ যদি ষষ্ঠে বসে থাকে তাহলে রোগ বিয়োগে তিনি আসতে বাধা দিবেন, নাকি রোগ বিয়োগ হওয়ার পরে রোগ বিয়োগটাকে ঠিক হতে বাধা দিবেন, মানে কোন জিনিসটা হবে আর কি? রোগ বিয়োগে বাধা দিবে না, বাধা দিবে আপনার হচ্ছে রোগ বিয়োগ দিকে আপনার ষষ্ঠ ভাবতে হিলিং বিচার করা হয়, ঠিক আছে। একই সাথে রোগ বিচার করা হয়, আবার হচ্ছে আপনার নিরাময় ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, ঠিক আছে। গোচরে ষষ্ঠ ভাব থেকে নিরাময় বিচার করা হয়। চন্দ্র যখন ষষ্ঠে গোচর করে তখন নিরাময় বিচার করা হয়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই জায়গায় বাধা প্রদান করবে। কিন্তু ওই রিপু সে ধরেন আপনার তার মনে একটা কোনো বিষয়ে তাড়না হচ্ছে, সে হচ্ছে কোনো বিষয়কে অন্যায়ভাবে বা অনৈতিকভাবে পেতে চাচ্ছে, ওই জায়গায় বাধা প্রদান করবে। আর বাধা প্রদান করবে হচ্ছে কিভাবে বাধা আসবে, ধরেন হচ্ছে শনি থাকলে হচ্ছে তার এক ধরনের বাধা আসবে, মঙ্গল থাকলে এক ধরনের বাধা আসবে, প্রত্যেকটা গ্রহের কারকতা অনুসারে বাধা আসবে। যেমন চন্দ্র থাকলে তার মনে সে বাধাটা উৎপন্ন হবে, শনি থাকলে দেখা গেলো তার ইয়ে আছে কিন্তু আলস্যতায় সে আর এই কাজটা করেনি, মঙ্গল থাকলে দেখা গেলো অটকারিতার তার বাধা চলে আসছে, ঠিক আছে। তো কাঙ্ক্ষিত বস্তু যখন সে লাভ করতে গেছে তখন সে হটকারি হয়ে গেছে, রাগ করে ফেলছে, তো অটোমেটিক তার একটা বাধা চলে আসছে।
মানে এই জিনিসটাই বুঝলাম না স্যার, মানে শুভ জিনিসকে আস্তে আস্তে বাধা তো করতেছে সেটা বুঝলাম, কিন্তু নেগেটিভ জিনিস আসতে বাধা করতেছে নাকি নেগেটিভ জিনিস আনার পর সেটাকে নেগেটিভ জিনিসটা শেষ হতে বাধা সৃষ্টি করে, মানে যেহেতু বাধা সৃষ্টি করতেছে। আপনি বুঝতেছেন না, মানে রিপুদোষ বুঝেন তো? ধরেন রিপোর্ট আপনার ক্রোধ, ঠিক আছে? আপনার মনে ক্রোধ আছে, আমাকে দিয়ে মনে ক্রোধ আছে। তো আপনি তো মনে ক্রোধ থাকলো, যেহেতু মানে আমি আপনার ক্লাস টিচার, আপনি তো আমার প্রতি ওই ক্রোধ মনেরটা মনে একটা চাপায় রাখবেন, তাই না? এই যে চাপায় রাখবেন, এই ক্ষেত্রে হচ্ছে ওই বাদক প্রতি আপনার সাপোর্ট দেবে, সহায়তা করবে। না এটা তো বুঝলাম স্যার, কিন্তু মানে যে রোগ বিয়োগের ক্ষেত্রে বললাম, মানে রোগ বিয়োগের ঘরে বসে আছে মনে করুন গ্রহ, তো তিনি কোন ক্ষেত্রে বাধা সৃষ্টি করবেন? রোগ বিয়োগটা আসতে বাধা সৃষ্টি করবেন না রোগটা হওয়ার পর সেই রোগটাকে ঠিক হতে বাধা সৃষ্টি করবেন? মানে এই জিনিসটা খালি বোঝার চেষ্টা করতেছি, আমি জানতে চাইছি আর কি। রোগ বের করে যখনই আপনার ইয়ে আসবে, বাদক প্রতি যখন রোগের ঘরে আসবে, তখন আপনার রোগ স্যার নিরাময়ে বাধা আপনাকে আমি সৃষ্টি একটু করবে, রোগ সহযোগিতা করি মানে এখানে। আসতে বাধা সৃষ্টি করবে দেখেন, না, রোগ ওনার নিরাময়ে প্রশ্নটায় বাধা সৃষ্টি করবে। আচ্ছা রাজযোগকারক গ্রহ যদি ষষ্ঠ ভাবে থাকে তাহলে তুলায় থাকে, তাহলে সে তুঙ্গস্থ হচ্ছে। আমাদের বুকে ব্যথা হলেই আমরা বলবো যে বুকে ব্যথা হচ্ছে, একটু তেল মালিশ করি। হ্যাঁ, আর বড় লোকের বুকের ব্যথা হলে অমনি হার্ট টেস্ট করতে চলে যাবে। এ তো বড় লোক, এ তো হার্ট চেক করবে, এনজিওগ্রাম করবে, বা ধরেন ওই আরো কি কি করে হার্টের যেগুলো, সেইগুলো করতে যাবে। আর আমরা একটু তেল মালিশ করবো, আর বুকে ব্যথা করতেছে, আর একটু থাবড়া থাবড়া দিলে ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? বুকে ব্যথায় ছটফট করতে করতে মারা গেছে, আর বড় লোক মারা গেলেই বলবে হার্ট অ্যাটাকে মারা গেছে। গ্রামের গরিব মানুষ বলবে বুকে ব্যথা করতেছিল তাই মারা গেছে। কিন্তু একটি কৌশল আমাদের, যে আমরা তো কৌশল শেখাতে চাই, আমরা বলি যে বই পড়া লাগবে না। যে লগ্নগুলোতে বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ, এই চারটি লগ্নের নবমপতি হচ্ছে বাধক, তাহলে নবমপতি বাধক হলে ওই লগ্ন যে নক্ষত্রে থাকবে, একই নক্ষত্রে কিন্তু ওই নবম ভাবেও কিন্তু সেই গ্রহগণ একই নক্ষত্রে থাকে। দেখেন তো একটু, আপনাদের যদি নক্ষত্র চার্ট থাকে দেখেন, মিলায় দেখেন। যে লগ্নের নবমে নবম ভাব বাধক, সেই লগ্নেও লগ্ন যে 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 নক্ষত্র, তিনটি নক্ষত্র থাকে, ওই নবম ভাবেও যে সেই একই তিনটি নক্ষত্র থাকে। অর্থাৎ এই চারটি লগ্ন বিচার করা সহজ, এটা হচ্ছে কৌশল। বৃষ লগ্নে কি কোন কোন নক্ষত্র আছে, বৃষ লগ্নে কি কি আছে? কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। তাহলে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি, আর রোহিণী হচ্ছে চন্দ্র, আর হচ্ছে মৃগশিরার হ্যাঁ স্যার, মঙ্গল। রবিচন্দ্র মঙ্গল। আর নবমে কি আছে? এখানেও সেই রবি চন্দ্র মঙ্গল আছে না? কি আছে? এইবার বৃষ লগ্নের পরে আর কোন আচ্ছা লগ্ন বলেছি? নবম, সিংহ। সিংহ লগ্নের নবম হচ্ছে সপ্তম, অষ্টম, নবম। তাহলে সিংহ লগ্নে আছে মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, মানে কেতু, শুক্র আর রবি। এইবার এর নবম ভাবে কি? নবম, সপ্তম, অষ্টম, নবম। কেতু, ধত্তরি, কেতু, শুক্র, রবি আছে না? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা আছে, মানে অধিপতি একই। তারপরে কোন লগ্ন বলেছি? বৃশ্চিক। বৃশ্চিক লগ্নে কি আছে? বৃশ্চিক লগ্নে বৃহস্পতি, আহ, হ্যাঁ, বিশাখা, বৃশ্চিকও আছে আর স্যার, হচ্ছে কি অনুরাধা আর জ্যেষ্ঠা। বিশাখা, বিশাখার বিশাখা অধিপতি কি? অনুরাধা জ্যেষ্ঠা স্যার, বৃহস্পতি। অনুরাধা জ্যেষ্ঠা, বৃহস্পতি, শনি, বুধ। তাহলে এর নবম, মানে এইখানে বৃহস্পতি, এখানে কি আছে? বৃহস্পতি শনি বুধ স্যার। সপ্তম ওই কর্কট, কর্কটে কি আছে? কর্কটে স্যার, আছে। বৃহস্পতি শনি না বুধ। স্যার, কর্কটে, কর্কটে তার মানে বৃহস্পতি, বৃহস্পতি, শনি, বুধ আছে কিনা? আছে। পুনর্বসু পুষ্ট এইবার আছে আরেকটা লগ্ন স্যার। কি বলছি? হ্যাঁ কুম্ভ। স্যার, আছে স্যার। কুম্ভের সপ্তম, অষ্টম, নবম। হ্যাঁ স্যার, কুম্ভে কি কি আছে? কুম্ভে আছে ধনিষ্ঠা, মানে মঙ্গল, রাহু আর বৃহস্পতি। তাহলে এখানে তুলায় কি আছে? তুলায় মঙ্গল, বৃহস্পতি, রাহু আছে না? তা আছে না? এটা হচ্ছে কৌশল। আছে স্যার, হ্যাঁ স্যার, চিত্রার সাথে তাহলে আর এই হচ্ছে বিশাখা আছে। কয়টা লগ্নে আমার লগ্নপতি, আছে স্যার। আর ওদিকে নবমপতি, ভাবপতি মানে বাধকপতি, একই গ্রহ থাকায় এই কয়টি বিচার করা সহজ। কিন্তু যখন মেষ লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন যখন যাবেন, তখন একাদশ ভাব হচ্ছে বাধক, তখন তো আর মিল পাবেন না। তখন ফলাদেশ কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। লগ্ন সাপেক্ষে পাপ, ওই নবম ভাব সাপেক্ষে পাপ, সেই পাপ প্রতি যুক্ত হলে
তখন রোগ ব্যাধির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতানৈক্য তৈরি হবে। বাধকের ক্ষেত্রে যে ভিন্নতা, সেই ভিন্নতা হবে। যেমন মিথুন, কন্যা, ধনু আর মীন, এই চারটি সপ্তম ভাব বাধক। তাহলে সপ্তম ভাব তো একই নক্ষত্রে পড়বে না, কখনোই পড়বে না। একই নক্ষত্রের অধিপতি কখনোই পড়বে না। দেখেন, মিলায় দেখেন। যখন বলেছে মিথুন, তাহলে মিথুনের সপ্তম, মিথুনে কি কি আছে? মিথুনে মঙ্গল, রাহু আর বৃহস্পতি আছে। কিন্তু মিথুনের সপ্তম মানে ধনু, ধনুতে কি মঙ্গল, রাহু, বৃহস্পতি আছে? আছে? হ্যাঁ, থাকবে না, থাকবে না, কখনোই থাকবে না। না স্যার, নাই স্যার। 9 নাম্বার ঘরেই থাকবে। তাহলে সেই 9 নাম্বার ঘরটা স্যার মস্তিষ্কে সূত্র আমাদের অনুযায়ী তো যদি এনে শুধুমাত্র রাখি, 9 নাম্বার ঘরেই থাকবে, কিন্তু মানে আর এতদিন যে তো এনে রাখেননি মনে হয় এইটা কেউ ছাড়া এখানে, আর মনে হয় থাকবে না। মানে 5 জনও রেখেছেন কিনা সন্দেহ, আনেননি কিন্তু। এইটা হচ্ছে কৌশল, যে সবসময় সূত্র অনুযায়ী 9 নাম্বারে থাকবে, কিন্তু আমরা মেমোরিতে এটা গেঁথে রাখিনি কখনো। এটা গেঁথে রাখতে হবে, রাখলে বিচারের ক্ষেত্রে সুবিধা হবে। আর যে লগ্নগুলোতে একাদশে বলেছি, সেই লগ্নগুলোতে একাদশে তখন আমার লগ্নপতি কোন নক্ষত্রে রয়েছে, যেটি জেকে দেব স্যার রয়েছে বলেছেন, লগ্নপতি যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র অধিপতি যে গ্রহ, সেই গ্রহ লগ্ন সাপেক্ষে যদি পাপ হয় আর বাধকের সঙ্গে থেকে যদি রিপুভাবে থাকে, তাহলে রিপু দোষ বাড়াবে। আর যদি ভাগ্যভাবে থাকে, তাহলে ভাগ্যের মানে যে চূড়ান্ত শিখরে পৌঁছানো, সেটার গ্রাফ একটু নামিয়ে দেবে। তাই হবে না কি? হ্যাঁ, হ্যাঁ স্যার, তাই হবে স্যার। আমি যেমন স্যার ব্যাপারটা দ্বিতীয় ভাবে যদি স্যার বাধকপতি হ্যাঁ, থাকে, আমরা দেখলাম লগ্নে হ্যাঁ, বৃহস্পতি চন্দ্র গজকে সুযোগ আছে হ্যাঁ, এবং দ্বিতীয় বাধকপতি আছে। তো হুম। এখন আমরা বলে দিলাম যে আপনি কিন্তু মন্ত্রী হবেন, মানে দেখা গেল স্যার পলিটিক্যাল পরিবারে জেলে কেউ যাওয়া আসবে, না বলি, আমরা বলে ওটা দিলাম না মন্ত্রী বলেন। হবেন, আর আপনি সে বলেন হচ্ছে যে আপনার জেলে ভিজিট চলে 1,000 যাবে। টাকা, আপনার এখন বাধকপতি আমাত্মভাবে ধনভাবে আপনার বসে আছে প্রজ্ঞাটা কিন্তু আজকের দিনে। মানে যখন আপনি চেম্বারে বসছেন, তখন দেখবেন আপনাকে হাত দেখায় 1,000 টাকা না দিয়ে বলবে যে না, বাবু একটু 500 টাকা দেই 500 টাকা, আমার একটু টাকায় শর্ট আছে। তারপরে নয় বললো যে আমার যাওয়ার টাকা নেই। তারপরে নসেদ বললো যে আর 100 টাকা বাড়ায় দিই। মানে আপনাকে যে কোনো ভাবে হোক আপনার প্রাপ্তির থেকে, মানে প্রত্যাশা থেকে বা আপনার যে ভিজিট তার থেকে কম দেবে, ধন উপার্জন কম হবে। এইবার বাধকপতি না হয়ে রাজ্যকারক গ্রহ বা শুভকারক গ্রহ যদি ধনভাবে থেকে থাকে, তখন আপনাকে পরিপূর্ণ ফিটা দিয়ে চলে যাবে, দেখবেন ও আর শুনছে না, কোনো কথাবার্তা জিজ্ঞেস করছেন। তাহলে এই বাধকপতি যদি অর্থের ক্ষেত্রে যদি বাধা দেয়, আমাদের জীবনের সব কাজে বাধা দিতে পারে। ধরেন আজকে আপনি একটা যজ্ঞের আয়োজন করেছেন, আপনি, আপনার নামে সংকল্প হবে, আপনি হচ্ছে কর্তা ব্যক্তি, আপনার নামে যজ্ঞের আয়োজন করেছেন, ওই যজ্ঞে বাধা হবে, কি করবেন তখন? হাজার হাজার লোক, লাখো লাখো লোক হাজির, কি করবেন তখন? হ্যাঁ, স্যার আমি যা দেখছি স্যার নবমপতি বাধক হিসেবে স্যার আমি দেখছি স্যার, হ্যাঁ, অনেকটাই আমি বলছি যে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে আপনার হ্যাঁ, পিতা কোনো না কোনো ক্ষেত্রে বাধা প্রদান করছে। তো তারা বলছে যে আমি ভালো একটা চাকরি পাইছিলাম, তো 4 লাখ টাকা দেওয়ার কথা দিলেই আমি হচ্ছে চাকরিটা আমার হয়ে যেত, কিন্তু হ্যাঁ। আমার বাবা আপনার কিছুতে টাকা দেয় স্যার নাই। এখানে আরেকটু আলাদা করে দেন তো তাহলে। এইটা আমি শনি স্যার যদি অনেক ক্ষেত্রে দেখছি গভীর স্যার, নক্ষত্রে মানে থাকে, পিতা তাহলে বাধা। মায়ের কাছ থেকে তার প্রাপ্তিতে বাধা হবে, মায়ের কাছ থেকে কান্নাকাটি করে তারপরে 2 টাকা নিতে হবে স্কুলে যাওয়ার সময়, চোখের জল ফেলে নিতে হবে। কেন নিতে হবে? বৃষ লগ্নের চতুর্থপতি রবি শুভকারক গ্রহ, শুভকারক গ্রহ মা দেবে, মাতৃস্থানীয় কেউ দেবে, মাসি, খালা বা ধরেন কেউ মাতৃস্থানীয় কেউ দেবে। কিন্তু সেই দেওয়াটা পেতে কষ্ট হবে। কেন কষ্ট হবে? শনি আর রবি একে অপরের শত্রু, তার জন্য দুইজনের মধ্যে প্রাপ্তি নেই। চতুর্থ ভাব আপনার শুভ, চতুর্থ ভাব আপনাকে দেবে, কিন্তু সেই ভাবপতি ভাগ্য ভাবে যে শনির শত্রুর সাথে যুক্ত থাকার কারণে আপনারও শত্রুতা করে তারপরে নিতে হবে। স্যার
এইখানে কি আরেকটা কথা বলা যায় স্যার? যেমন আমি জাস্ট আমার একটা বিশ্লেষণ স্যার। যেহেতু শনি নবম ভাবে বসে আছেন রবি নক্ষত্রে, তো পঞ্চমের পঞ্চমপতি তো দ্বাদশ এখানে হিসাবে তার বিদ্যাপতি তো চিন্তা বুধ। নাও থাকতে পারে, তাহলে এরকম একটা কিছু বুধ আসতে পারে যদি কি স্যার? দৃষ্ট বুধ যুক্ত হয় তবেই না হবে। বুধ তো বুধের নক্ষত্রে তো শনি আর এখানে পড়ছে না নবম ভাবে। তাহলে ধনপতি আর পঞ্চমপতি তো আমি পরের অপশনে আসবো। প্রথম অপশনে তো আমাকে বুধকে টানার কোনো প্রয়োজন নেই, সেটি হচ্ছে পরে পুরো প্যানেলের যখন পাবে। তো তাছাড়া আর কি হবে, এই লগ্নের বৃষ লগ্নের ক্ষেত্রে আর কি আছে, চন্দ্র। চন্দ্র তৃতীয় পতি। তাহলে তৃতীয় পতি, সে চন্দ্রের কথা বৃষ লগ্নের ক্ষেত্রে কিছুই বলা হয়নি নাকি? চন্দ্রের কথা বৃষ লগ্নে কিছু বলেছে না পাপ বলেছে? ও চন্দ্র পাপ। বৃষ লগ্নে বৃষ বৃষ লগ্নে চন্দ্র পাপ না, কি লিখলেন এখানে? আরে বৃষ না লগ্নে তো স্যার, বৃহস্পতি শুক্র চন্দ্র তো অবশ্যই পাপ। চন্দ্র তো স্যার শুক্রের চন্দ্র নিয়ে কিছু বলা নাই স্যার। স্যার চন্দ্র নিজে শুক্রের আরে সপ্তম চন্দ্র হিসাবে পাপ শুক্র অবশ্যই স্যার। পাপ স্যার, এবং শুক্র পাপ। পাপ, বৃষ লগ্নে বৃহস্পতি বৃহস্পতি শুক্র পাপ। চন্দ্র পাপ, আর শনি রবি হচ্ছে শুভ, আর শনি একাই রাজযোগ। এটাই লেখানো হয়েছে আপনাদের, সব গ্রহ বের করে দেখে নিন। অবশ্যই লেখানো হয়েছে, অবশ্যই হয়েছে। না লেখানো হলে চন্দ্র লিখে নিন ওখানে, স্যার অবশ্যই চন্দ্র লেখানো লেখানো হয়েছে। হয়নি স্যার। যদি আমি স্যার লেখায় থাকি চন্দ্র তাহলে লিখে লেখানো দিচ্ছি। হয় নাই। না এবার স্যার, চন্দ্র তৃতীয় পতি, চন্দ্রের নক্ষত্রে শনি আছে। তাহলে দেখবেন যে তার ভাগ্যের উত্থানের সময়, যেটি জেকে দেব স্যার বললেন, যে ভাগ্যের বাধার সময় তার বড় ভাই, দেখা যাচ্ছে বাবা নেই, জ্যেষ্ঠ ভাই আছে বা জ্যেষ্ঠ বোন আছে, সে অর্থ সহযোগিতা করতে পারতো তার চাকরির ক্ষেত্রে, কিন্তু জ্যেষ্ঠ ভাই করেনি। কারণ চন্দ্র শনির শত্রু, আর সে দ্বিতীয় পতি, সে লগ্ন সাপেক্ষে পাপ। উত্তর পেয়েছেন? এবার আসেন মঙ্গল। এই লগ্নের সপ্তম দ্বাদশপতি মঙ্গল। সপ্তম এবং দ্বাদশপতি বিশ্বলগ্নে মঙ্গলের অবস্থান কোনো কিছু বলা হয়নি, কিন্তু সে যেভাবে থাকবে সেই ভাব অনুযায়ী বল দেবে। তাহলে সপ্তম পতি মঙ্গল, মানে ধরেন বিবাহপতি মঙ্গল আর ব্যয়পতি। তাহলে বিবাহের পরে আমার উন্নতি হবে না বিবাহের পরে অবনতি হবে? সে যেহেতু ব্যয়পতি, বিবাহ করাবে সপ্তম পতি, আর ব্যয়পতির ব্যয় করাবে, তাহলে বিবাহের পর তার ভাগ্যের অবনতি ঘটবে। শনি মঙ্গল, যখন শনি মঙ্গলের নক্ষত্রে যাবে বিশ্বলগ্নের ক্ষেত্রে, তার বিবাহের পরে ভাগ্যের অবনতি ঘটবে। এইবার মঙ্গল যদি বলেন যে হ্যাঁ মঙ্গল সপ্তম পতি সপ্তমে আছে, সেখানে তো আর শনির কোনো দৃষ্টি পড়ে নাই, বা কোনো শনির নক্ষত্রের সাথে যুক্ত হয়নি, বা অনুরাধা নক্ষত্র যদি সপ্তমে থেকে অনুরাধা নক্ষত্রে থাকে, তাহলে কি হবে, তার ওই বিপরীত লিঙ্গ তার মাথার উপরে উঠে বসবে, মানে তার পাওয়ার বেশি থাকবে। ভাগ্যের ক্ষেত্রে দুজনের উপার্জনের ক্ষেত্রে তার বউ বেশি উপার্জন করবে বা তার স্বামী বেশি উপার্জন করবে। কারণ শনির রাজযোগকারক গ্রহ, শনির নক্ষত্রে অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, যদি শনির নক্ষত্রে বসে থাকে। কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, জেকে দেব স্যার, কঠিন হয়ে যাচ্ছে নাকি? না এইটুক না দিলে কি করে হবে? হ্যাঁ, স্যার এখন স্যার তাদেরকে কঠিনটা নিতেই হবে স্যার, এইটুকু কঠিন এটুকু না হচ্ছে নিতে পারলে তো আপনাদের, এটা কিন্তু বিচার সূত্র, করতে পারবে না স্যার। এটা আপনার অনুধাবনের না স্যার, কঠিন না অনুধাবনের স্যার, বিষয়। মোটেও কঠিন না। আপনাকে বিচারের সময় সহজ, এখন অনুধাবন পর্যন্ত করতে হবে। সহজ। তাহলে আমরা এই তিনটির বিচার কিন্তু আমরা করে দিলাম। এইবার মঙ্গলের অবস্থান সাপেক্ষে, আমার কথা হচ্ছে মঙ্গলের অবস্থান সাপেক্ষে তার ফল দিতে হবে। মঙ্গল শুভও না অশুভও না, কিছু না। তাহলে মঙ্গল সপ্তম পতি ধরেন ষষ্ঠে বসে আছে, তাহলে কি হবে, ষষ্ঠে সাতী নক্ষত্রে রাহুল নক্ষত্রে বসে আছে ধরেন, তাহলে কি মঙ্গলের ক্ষমতা হ্রাস পাইছে, এবং সে দ্বাদশেও দৃষ্টি দিয়েছে, লগ্নের পরেও তার অষ্টম দৃষ্টি দিয়েছে। তাহলে মঙ্গল মরে গেছে, রাহু যুক্ত হয়েছে, মানে মঙ্গল মৃত। তাহলে তার দৃষ্টিটাও কিন্তু মৃত হবে। আর নিজ গৃহে দৃষ্টি দিয়ে নিজের ঘরকে নিজে পোড়াবে না, তাহলে পোড়াতে পারবেও না। কিন্তু মঙ্গল যখন চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে থেকে যখন মঙ্গলের ক্ষেত্রে দৃষ্টি দেবে, তার পাওয়ার আর শনির নক্ষত্রে থাকা পাওয়ার এক হবে, বলেন হবে? তাহলে শনির শত্রু হচ্ছে রবিচন্দ্র মঙ্গল, তাহলে এখন মঙ্গল কিন্তু তার শত্রু। মঙ্গলের নক্ষত্রে থেকে না স্যার, শনির সঙ্গে তখন এখন টেক্কা দেবে, শনি কিন্তু তখন আবার দশম দৃষ্টি পড়বে। কিন্তু দশম দৃষ্টি পড়লেও এই ঘরটা শনির তুঙ্গ গৃহ,
তাহলে যে ঘরটা শনি তুঙ্গ, যে শনি উঁচু করে রেখেছে যে ঘরটাকে, সেই ঘরটাকে শনি পোড়াবে না। যখনই পোড়াবে না তখন মঙ্গল কিন্তু গর্বে গর্বিত হবে। তো সেই গর্বিত মঙ্গল তাহলে কি হবে? বিবাহ করে আসছেন, আসার পরে দেখা যাচ্ছে পরের দিনই আপনার বউ বলছে তার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে, বা পেটে ব্যথা শুরু হয়ে গেছে, হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে, হাত উঁচু করতে পারছে না, কড়াই আপনার এত লোকের রান্না বান্না করতে পারছে না। তাকে নিয়ে যান ডাক্তারের কাছে। যাওয়ার পরে দেখা যাচ্ছে তার হলো মানে নিউরো প্রবলেম ধরা পড়লো বা বাতের প্রবলেম ধরা পড়লো। এই লাগাতার চিকিৎসা চালিয়ে যাও, কারণ আপনার লগ্নে কিন্তু সে অষ্টম দৃষ্টি দিয়েছে। এটা বোঝা ছাড়া জীবনে মুখস্থ করে এই বিচার পদ্ধতি শেখা যাবে না। এটি হচ্ছে আমার কথা। কোন ক্রমেও হ্যাঁ স্যার এখন আপনি যে একটা সূত্র দিলেন স্যার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার। এই যে বললেন উঁচু করে ধরে রাখা স্যার, হ্যাঁ তার মানে স্যার যদি স্যার ধরেন প্রচন্ড মানে রকমের বন্যা শুরু হইলো, হ্যাঁ তো বন্যার মধ্যে হচ্ছে তুঙ্গস্থ বলে যাবে বাপটাকে না। ওই গ্রহটা উঁচু করে ধরে রাখছে বাপটাকে, তার মানে ওই বাপটা জলে ডুববে না স্যার। হ্যাঁ শুভ ফল পাবে। স- আবার হ্যাঁ, শনি যে তৃতীয় সমস্ত দৃষ্টি দিয়েছে নেগেটিভিটির মধ্যে এই এখানে, বাপটা থেকে জাতক শুভ শনি ফল তৃতীয় পাবে স্যার। দৃষ্টিতে আমার এখানে বসে আছে। পূর্ব ভাদ্রপদ মানে বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ মানে শনি, আর রেবতী মানে বুধ। তাহলে আমার যদি শনির নক্ষত্রে যদি আপনার মঙ্গলটা যে এখানে অবস্থান করে, তাহলে কি হচ্ছে? একাদশে অবস্থান করছে, কিন্তু শনির নক্ষত্রে মঙ্গল উত্তর বসে ভাদ্রপদ। আছে। তাহলে আমার নক্ষত্রে মানে কি, আমার বন্ধু না হলে আমার নক্ষত্রে থাকতে দিলাম কেন? ওকে থাবড়ায় কেন আমি বের করে রেবতীতে বা ওই ভাদ্রপদে ঢেলে দিলাম না? শনির তো পাওয়ার আছে, শনি রাজযোগ কারক গ্রহ, সে ইচ্ছা করলে তো পারতো, কিন্তু সে তো পারেনি এবং সে শনির নক্ষত্রে বসে আছে, মানে তার সঙ্গে তার মিলেমিশে চলতে হবে, কিছু করার নেই। তখন কিন্তু এই দুইজনে মিলে অফিস করতে যাবে, সকালে ভোরে উঠে কেটলিতে ভাত রান্না করে নিয়ে দুজনে মিলে অফিস করতে যাবে, আর দুজনে মিলে টাকা উপার্জন করে এনে এক জায়গায় রেখে একসঙ্গে টাকা গোনাগুনি করবে। যার টাকা তার ব্যাংকে রাখবে না, একসঙ্গে মিলিয়ে আজকে এই কয় টাকা আমাদের সংসার খরচ, আর এই কয় টাকা আমার বাঁচেছে, এই কয় টাকা নিয়ে আমরা সঞ্চয় করি যুগ্ম নামে, জয়েন্ট অ্যাকাউন্টে। নীরজ স্যার বুঝতে পারছেন? হ্যাঁ, করবে, আদৌ করবে? বলেন করবে? করবে, না করে উপায় নেই। তার না করে কোনো উপায় নেই। স্যার একটা হিসাব মিলে আলোচনা শনি করতে করতে স্যার রাজ্যকারক এই হলেও হিসাব মিলাইলাম স্যার। সপ্তম পতিকে কিন্তু সে শত্রু হওয়া সত্ত্বেও বৃহস্পতির গৃহে অবস্থান করেছে, তাকে কিন্তু তার সমান বানিয়ে নেবে। যোগ্যতায় কম থাকলেও তারে যোগ্য বানিয়ে নেবে, তারে শিখিয়ে নেবে, তাকে থাবড়াবে না। গতকালকে যেমন একটা নিউজ পেয়েছি যে ধরেন ওই ইসে স্ত্রীকে মেরে হাড় ভেঙে দেওয়া পর্যন্ত জায়েজ আছে। এটা আফগানিস্তানে আইন পাশ হয়েছে না কি যেন, এটা বিভিন্ন পত্রিকায় আসছে। আমি ওটি আবার গতকালকে জন্মদিন, আমি ওইটা পেয়ে আফগানিস্তান, স্ক্রিনশট দিয়ে হ্যাঁ স্যার, পাঠিয়ে হ্যাঁ দিয়েছি স্যার, আমার হ্যাঁ স্যার, বউয়ের কাছে। আর হ্যাঁ বউয়ের হচ্ছে কালকে জন্মদিন। তাহলে এটা কি অবস্থান তৈরি হয়? যতই তৈরি হোক না কেন, ওই জায়গায় কিন্তু এই মঙ্গলের নক্ষত্রে, কারণ বৃহস্পতির গৃহে মঙ্গল গিয়ে অবস্থান করছে শনির নক্ষত্রে। এটি বুঝতে হবে যে ঘরটা বৃহস্পতির, বৃহস্পতি তখন মিলিয়ে দেবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিবে। কিন্তু যদি ধরেন দ্বাদশে ব্যয়ের ঘরে থাকে, যেটি বিষ্ণু মহন্ত বাবু বারবার জানতে চেয়েছিলেন, যদি ব্যয়ের ভাবে থাকে, তাহলে অশ্বিনী নক্ষত্র কেতু, দুই হচ্ছে ভরণী নক্ষত্র শুক্র মানে লগ্নপতি, আর তিন হচ্ছে কৃত্তিকা মানে রবি, সে চতুর্থপতি, রবি তো শুভ। তাহলে লগ্নপতি শুক্র, বৃষ লগ্ন সাপেক্ষে লগ্নপতি শুক্র হচ্ছে পাপ গ্রহ। তাহলে যদি আমরা বলি ভরণী নক্ষত্রে মঙ্গল বসে আছে নিজ গৃহে শুক্রের নক্ষত্রে, তাহলে শনির সাথে এখানে তো কোনো কানেকশন হয়নি, কোনো দৃষ্টি হয়নি। তাহলে শনি এখানে মঙ্গলকে কি করবে? তাহলে মঙ্গল তার ওই লগ্ন ভাব মানে দেহ ভাবকে, তার লগ্ন থেকে জীবিকা, লগ্ন থেকে সব চরিত্র, লগ্ন থেকে যে ব্যক্তিত্ব, তার যে গুণ, এই গুণগুলো কিন্তু সে নষ্ট করবে, কারণ শুক্রের নক্ষত্রে শত্রু। কেতু যদি বিচার করতে হয়, কেতুর অবস্থান অনুযায়ী কেতু বিচার করতে হবে।
কেতু কোন ঘরে আছে সেই অনুযায়ী বিচার করতে হবে। এইবার তারপরে হচ্ছে কৃত্তিকা রবি, রবিরও অবস্থান অনুযায়ী বিচার করতে হবে। কিন্তু রবিটাকে আপনি বিচার করতে পারছেন, কিন্তু শনি দিয়ে অনেকটা কভার করে ফেলতে পারছেন, কিন্তু আপনার ওই শুক্রকে তার ভাব না দেখে পারছেন না, উপরন্তু কেতুকেও তার ভাব না দেখে কিন্তু পারা যাচ্ছে না। সে কোন ঘরে অবস্থান করছে এটি না দেখে বিচার করার সুযোগ নেই। বোঝা গেল? হুম? আর শনি এই আর একটা দৃষ্টি দিয়েছে সপ্তমে। তাহলে সপ্তমে দৃষ্টি দিয়েছে যে, আমার ক্লাস একটু কঠিন হয়ে যায় বেশি। সপ্তমে দৃষ্টি দিল, তাহলে দিল কে? পুনর্বসু নক্ষত্র মানে বৃহস্পতি। তাহলে বৃষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ। তাহলে পুনর্বসু নক্ষত্রে যদি শনি দৃষ্টি দেয়, তাহলে বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে, বৃহস্পতি হচ্ছে এই লগ্নের আয়পতি এবং অষ্টম, তাহলে পাপ। তাহলে আমার তৃতীয় ভাই বোন কি বড়জন আমার ধন সম্পদ লুণ্ঠন করবে না ছোটজন করবে, এটি কিভাবে বিচার করবে? না বড়জনের সহযোগিতা পাবেন না ছোটজনের পাবেন, এখানে সহযোগিতা পাবেন না হারাবেন, এটা আপনাকেই বিচার করতে হবে, আমি আর বলে দিলাম না। এইবার পরের অংশ আসি, পুষা নক্ষত্র শনি। শনি নক্ষত্রে দৃষ্টি দেবে, পুষা নক্ষত্র। সেক্ষেত্রে কি ভাই বোন মিলেমিশে অবশ্যই থাকতে হবে, তাকে কিচ্ছু করার নেই। তার শনি রাজ্যকারক গ্রহ, না মিললেও ওই মিলিয়ে রাখবে। হয় তাদের কিছু টাকা পয়সা দিয়ে, না হলে বুদ্ধি দিয়ে, না হলে ন্যায় নীতি দিয়ে, না হলে আদর্শ দিয়ে, না হলে রাত্রেবেলায় খেতে বসবে এক টেবিলে, না হলে গীতা পাঠ শেখাবে, না চণ্ডী পাঠ শেখাবে, যে কোনো ভাবে হোক, না দাবা খেলবে, কোনো না কোনো ভাবে ভাই বোন মিলেমিশে থাকার চেষ্টা।